তার কথা শুনে কিছু বলার আগেই আমি চুপ হয়ে গেলাম। তাকে বিশ্বাস নেই তিনি আমায় ফেলেও দিতে পারেন, তাই চুপটি করে থাকলাম। তিনি আমাকে নিয়ে এসে খাটে শুইয়ে দিলেন। এরপর আমার পাশ ঘেঁষে শুয়ে পড়লেন। আমি সাথে সাথেই উঠে বসে পড়লাম। তার সাথে ঘুমানো অসম্ভব। আমাকে উঠে বসতে দেখে তিনি বললেন, কি হয়েছে, ঘুমাবে না? আমি আপনার সাথে ঘুমাবো না। তো কোথায় ঘুমাবে, নিচে? কেন? বারে, খাটে না ঘুমালে তো নিচেই ঘুমাতে হবে তোমার। বাড়িতে ঘুমাই বলে শ্বশুর বাড়িতে এসে নিচে শুতে পারবো না? বলেই উনি খাটে শুয়ে পড়লেন। আমি খাটের এক কোণে বসে থাকলাম। ওনার সাথে একসাথে আমি ঘুমাতে রাজি নই। আমাদের ঘরটা টিনের, আর মেঝেটা মাটির নিচে শোয়া অসম্ভব। আমি বিপদে পড়লাম। সকালে পাখির কুঞ্জনে ঘুম ভেঙে গেল। নিজেকে তুর্যের বাহুডোরে আবিষ্কার করলাম। সেই দিনের মতো আজও বেশ শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে আছেন তিনি। রাতে খাটের উপর বসে বসে তো ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে তুর্য আমাকে? আমি তার বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে ব্যস্ত, কিন্তু তার শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়া যেন আমার জন্য অসম্ভব। তাকে ডাক দিয়ে বললাম, প্লিজ ছাড়ুন। তুর্য মনে হয় সজাগে ছিলেন। আমার কথা শুনে চোখ খুলে বললেন, এত নড়াচড়া করছো কেন? শান্তি মতো একটু ঘুমাতেও দিবে না? আপনি ঘুমান না কেন? কোনো নিষেধ নেই, আমাকে ছাড়ুন। তুর্য আমার কথা কানে নিলেন না, বরং আগের থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। আর একটু ঘুমাবো। যতক্ষণ না আমার ঘুম শেষ হবে ততক্ষণ পর্যন্ত তুমি উঠতে পারবে না। আশ্চর্য তো, আপনার ঘুমের সাথে আমার কি সম্পর্ক? সে এবার আমার দিকে চেয়ে বললেন, আমি বউ ছাড়া ঘুমাতে পারি না, তাই তুমিও শুয়ে থাকবে। বিস্ফোরিত নয়নে তার দিকে চেয়ে থাকলাম। সে যেন কিছুই দেখতে পারছে না। কোনো উপায় না পেয়ে নিজেকে আট কপালের মনে হচ্ছে এখন। দুদিন হলো বাড়িতে ফিরেছি। এতদিন পরে বাপের বাড়ি গেলাম, কিন্তু থাকতে পারলাম না। পরদিনই চলে আসতে হলো। তুর্য একদিনের বেশি কিছুতেই থাকবেন না। অবশ্যের কারণও আছে, তাকে কর্মক্ষেত্রে বিচরণ করতে হবে। দুদিন হলো ঢাকা ফিরেছি। দুদিনে তুর্যকে এক মুহূর্তের জন্য জিরোতে দেখিনি। দুদিন ধরেই সে সকালে বের হন আর মধ্যরাতে বাড়ি ফেরেন। বেচারার অবস্থা কাজের চাপে নাজেহাল। আমি যতটা পারি সাহায্য করি তাকে। আজ তিনি বাড়িতে আছেন। হঠাৎ করে আজ তার জন্য নিজ হাতে রান্না করতে ইচ্ছে করছে। আমি চটপট রান্নাঘরে চলে গেলাম। তুর্য বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করে, তাই আমি বিরিয়ানি তৈরি করব বলেই ঠিক করলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম রেহানা চাচি রান্নার প্রস্তুতি নিচ্ছে। আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম। কিছু বলবে বৌমনি? হুম, চাচি আজকে আমি রান্না করি। সে আমার কথায় মুচকি হাসলেন। এমনিতেও প্রায় সময়ই রান্না করে থাকি, তবে জিজ্ঞেস করায় সে বেশ অবাক হলেন। কি রান্না করবে? বিরিয়ানি, এই বলে তিনি মুচকি হাসলেন। আমি মাথা নিচু করে রাখলাম। সে বলল, কোনো দরকার হলে আমাকে ডেকো, আমি পাশেই আছি। আমার দিকে রক্তিম দৃষ্টিতে চেয়ে আছেন তুর্য। আমি চুপচাপ বসে আছি। তার সামনে বাকশক্তি যেন হারিয়ে ফেলেছি আমি। পাশে দাঁড়িয়ে আছে মিফতা, রেহানা চাচি আর আবুল চাচা। কারো মুখে কোনো টু শব্দও নেই। আর করবেই বা কি করে? তুর্যের গর্জনে সকলে স্তব্ধ। কিছুক্ষণ আগের ঘটনা, তিনি সন্তুষ্ট নন। তার জন্য শখের বশে রান্না করতে গেলেও নিজের হাতটাকে পুড়িয়ে ফেলেছি। তুর্য রাগে গজগজ করতে করতে আমার হাতে মলম লাগিয়ে দিচ্ছেন। আমি ভয় নিশ্চুপ। এই স্টুপিড গার্ল, তোমাকে রান্না করতে বলেছে কে? আমি মাথা নিচু করে রইলাম। কথা বলছো না কেন? কোন সাহসে রান্নাঘরে গেলে? আমি এবারও চুপ থাকাটাকে শ্রেষ্ঠ মনে করলাম। এবার তিনি আমার মাথা উঁচু করে ধরলেন। আমি তার রাগে লাল হওয়া মুখশ্রী পর্যবেক্ষণ করে সাথে সাথেই চোখ সরিয়ে নিলাম। তোমাকে রান্না করতে বলেছে কে? উত্তর দাও। আমি ভয়ে জড়সড় হয়ে বললাম, না মানে চেষ্টা করছিলাম আর কি। আমি তো পারি, কিন্তু আজ এমন হবে বুঝতে পারিনি। বুঝতে পারোনি? যা পারো না তা করো কেন? আসলে আপনি পছন্দ করেন তাই। তাই কি? আমি চুপ করে থাকলাম। সেও কিছুক্ষণ চুপ থেকে নরম কণ্ঠে বলে উঠলেন, মেহু, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস তুমি। তোমার কিছু হলে তা আমি মানতে পারবো না। প্লিজ এমন কোনো কাজ করো না যাতে আমি কষ্ট পাই। আমি বিস্ফোরিত হলাম। আমি বিস্মিত হলাম। তার সবচেয়ে প্রিয় জিনিস আমি? তুজো এরপর বললেন, চাচি, আজ থেকে ও রান্নাঘরে যাওয়া একেবারে বন্ধ।
রেহানা চাচি সায় দিলেন। এরপর তুর্য মেহুর দিকে তাকিয়ে বললেন, আর কখনো রান্নাঘরে দেখতে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আমি চুপটি করে থাকলাম। রাতে ঘুমের মধ্যে বুঝতে পারলাম আমার হাতের উপর কেউ পরম যত্নে চুমু খাচ্ছে। চোখ খুলে দেখলাম তুর্যকে। তিনি আমার হাতের যে অংশ পুড়ে গেছে তার উপরেই আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে আর ছোট ছোট চুমু খাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। হয়তো তিনি এটা খেয়াল করলেন না। মেহুপরি, তোমাকে ছাড়া আমি শূন্য। তোমাকে ছাড়া আমার অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। তোমাদের আবদ্ধ আমি, তবু কেন আমাকে কষ্ট দাও বলো তো? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? যখন থাকবো না তখন বুঝবে। এই বলে তিনি আমার হাত আঁকড়ে খাটের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। তার কথায় বেশ অবাক হলাম। খানিকক্ষণ পরে তুর্যর কোনো শব্দ না পেয়ে উঠে বসলাম। তুর্য চোখ বন্ধ করে আছেন। আমি তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই উনি চোখ খুলে তাকালেন। তবে কি উনি ঘুমাননি? মেহু, কি হয়েছে? হাত জ্বালাপোড়া করছে? বেশি ব্যথা করছে? তার অস্থির কণ্ঠের উচ্চারিত ধ্বনিগুলো আমায় বেশ অবাক করছে। আমি তার দিকে তাকিয়ে তার চাহনিকে বোঝার চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ। আমাকে তাকিয়ে থাকতে দেখে তুর্য মুচকি হাসলেন। এরপর আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। মেহু, আমার না ঘুম আসছে না। কেন? জানি না, আমি ঘুমাতে পারছি না। মাথাটা প্রচুর ব্যথা করছে। তার কথা শুনে আমার মনের ভেতরে উত্তাল পাতাল ঢেউ বইতে শুরু করলো। আমার সুস্থ হাতটা দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে গেলেন। আজ রেজাল্ট দিবে। আমার মাঝে বেশ উত্তেজনা কাজ করছে। অনেক ভয় লাগছে। কি না কি করেছি পরীক্ষায়, রেজাল্ট ভালো আসবে তো? আমার হাত পা কাঁপছে, ঠান্ডা হয়ে এসেছে। তুর্য আমার পাশে বসে অনলাইনে রেজাল্ট দেখার চেষ্টা করছেন আর আমাকে শান্ত হতে বলছেন। কিন্তু আমি কি আর শান্ত হই? মনে মনে বারবার আল্লাহকে ডাকছি আর কাঁপছি। কি হবে কি হবে এই ভেবেই আমার অবস্থা খারাপ। একটা সময় তুর্য আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কি হয়েছে? আমার রেজাল্ট ভালো হয়নি বলেই আমি কান্না করে দিলাম। তুর্য আমাকে শান্ত হতে বলছেন। এবার আমার কাদার শব্দ হু হু করে বাড়ছে। এই কান্না আগের মতো চাপা নয়, এই কান্না খুশির। আমি কাঁদছি, তুর্য আমাকে শান্ত করার চেষ্টা করছেন। তিনি আমাকে তার বুকের মাঝখানে নিয়ে নিয়েছেন। এই মুহূর্তের প্রতি আমার কোনো হেলদোল নেই। অন্য সময় হলে আমি ঠিকই লজ্জা পেতাম। তুর্য অনেকবার শান্ত হতে বললেও আমার কান্না থামছে না। এবার তিনি আমাকে এক ধমক দিলেন। এই মেয়ে, একদম চুপ। আর একটা টু শব্দ করবে না, ইডিয়েট একটা। এই, তোমার কি রেজাল্ট খারাপ হয়েছে নাকি জামাই মারা গেছে? এমন হাত পা ছেড়ে কান্না করার কোনো মানে হয়? আর এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে পড়ে তাহলে তোমার এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। তার ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম। তিনি মাকে ফোন করে আমার রেজাল্টের কথা জানিয়ে দিলেন। সবাই বেশ খুশি, আমিও বেশ খুশি। কিন্তু আমাকে কি আর পড়াশোনা করতে দিবেন উনি? সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তুর্য। আমি তার নিকট এগিয়ে গেলাম। প্রশ্ন তো একটাই, আমাকে কি কলেজে ভর্তি করাবেন? আমি তুর্যের আশেপাশে ঘুরছি। আমাকে ঘুরোঘুরি করতে দেখে তুর্য বললেন, মেহু, কিছু বলতে চাও? আমি আমতামতা করে বললাম, হুম। বলো। আমাকে কি কলেজে ভর্তি করবেন? সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। এই মুহূর্তে এই প্রশ্ন হয়তো তিনি আশা করেননি। হুম, অবশ্যই। তাসকিন মাহমুদ তুর্যের বউ অশিক্ষিত থাকবে? দ্যাটস ইম্পসিবল। আমি চুপ থাকলাম, কিন্তু মনে মনে অনেক আনন্দিত হলাম। সেখান থেকে চলে যেতে নিব, তখন তুর্য বললেন, মেহু, হঠাৎ এই প্রশ্ন করলে যে? এমনিতেই। এমনিতেই মানে? হাঁড়ি পাতিল মাজার শখ নাকি? তোমার কি পড়ার ইচ্ছে নেই? ইচ্ছে থাকলে এই প্রশ্ন করতে না। আমি অবাক হলাম। সে আমার নিকট এলো, আমার হাত ধরে টেনে আমাকে সোফায় বসিয়ে দিল। এরপর তিনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। এরপর বললেন, মেহু, খুব তাড়াতাড়ি তোমায় কলেজে ভর্তি করে দেব। আমায় নিয়ে টেনশন না করে তুমি পড়াশোনায় ফোকাস করো। তুমি এখনও অনেক ছোট, তোমাকে অনেক দূর এগোতে হবে। আমি চাই তুমি নিজে প্রতিষ্ঠিত হও, নিজের স্বপ্ন পূরণ করো, নিজের পায়ে দাঁড়াও, অন্যের উপর কখনো নির্ভর হবে না। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তুর্য মুচকি হেসে বললেন, পিচ্ছি একটা।
আজ অনেক দিন পর স্বস্তি পেলাম। কলেজে ভর্তি হওয়ার পর থেকে একটু শান্তি নেই আমার। সায়েন্সের স্টুডেন্ট হয় পড়ার চাপে আমার অবস্থা নাজেহাল। অনেকদিন পর আজকে একটু অবসর পেলাম। তারও কারণ রয়েছে। গতকাল থেকে আমার ঠান্ডা জ্বর। তুর্য তো পাগল হয়ে গেছেন। ডাক্তারের সাথে কয়েকবার যে কথা বলেছেন তার কোনো হিসাব নেই। বেচারা সারা রাত জেগেছিল আমার জন্য। গতকাল রাতে 1 মিনিটের জন্য নিজের চোখের পাতা এক করেননি তিনি। ফজরের আজানের পর একটু শুয়েছেন। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম আমি। কিন্তু নিচে নেমেই দেখতে পেলাম এক আশ্চর্য কাণ্ড। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন এক ভদ্রলোক। তার পাশেই এক মধ্যবয়সী মহিলা। পাশে দাঁড়িয়ে আছে এক যুবতী। হাঁটু অবধি একটা ওয়েস্টার্ন ড্রেস পরে আছে সে। গায়ের রং ধবধবে সাদা। রেহানা চাচির পাশেই দাঁড়িয়ে আছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? মেহু কিছু বলতে যাবে, এর আগেই তুর্যের কণ্ঠধ্বনি শুনতে পেল। তুর্য সিঁড়ি বেয়ে নামছেন আর বলছেন, মেহু, তোমার সাহস তো কম নয়। কাকে জিজ্ঞেস করে উঠেছো? তুর্য নিচে নামতেই যুবতী মেয়েটি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ও বেবি, কেমন আছো? কখন এলাম আর তোমার এখন সময় হয়েছে ওঠার? আশ্চর্য কাণ্ডে আমি স্তব্ধ। বলার ভাষা হারিয়ে ফেলেছি। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু প্রবাহিত হলো। তুর্য তাকে সরিয়ে দিয়ে বললেন, উফ, আদ্রিজা, দূরে সরো প্লিজ। এভাবে গায়ে পড়ো না। তুর্য মেয়েটিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিলেন। আমি তার দিকে ছলছল নয়নে চেয়ে আছি। তিনি একবার আমার দিকে তাকালেন। হয়তো আমাকে দেখে তার কষ্ট হচ্ছে। ভদ্রলোক তাকে বললেন, কেমন আছো? তুর্য মাথা নিচু করে উত্তর দিলেন, জি, ভালো। মিফু কোথায়? ঘুমাচ্ছে হয়তো। কেমন আছো? ভালো। ভদ্রলোক তুর্যকে এক একটি প্রশ্ন করছেন আর তুর্য ছোট ছোট করে উত্তর দিচ্ছেন। ভদ্রলোক বারবার মেহুর দিকে তাকাচ্ছেন আর মধ্যবয়সী মহিলাটির দৃষ্টি যেন মেহু থেকে সরছেই না। বারবার মেহুকে দেখছেন। তুর্যকে যে মেয়েটি জড়িয়ে ধরেছিল, এখন তার দৃষ্টিও মেহুতে। হয়তো সবাই জানতে চাচ্ছেন মেহু কে। নীরবতা কাটিয়ে মহিলাটি জিজ্ঞেস করলেন, তুর্য, মেয়েটি কে? তুর্য শান্ত কণ্ঠে উত্তর দিলেন, ও মেহু। কে ও? এবার সবার দৃষ্টি তুর্যের দিকে। সবাই তার উত্তরের অপেক্ষায়। মেহু তার ব্যতিক্রম নয়, কিন্তু এরা কারা তা এখনো মেহুর কাছে অস্পষ্ট। ও মেহেরিমা মেহেরোজ, আমার স্ত্রী। তুর্যের মুখে একথা শুনে মনে মনে অনেক খুশি লাগছে মেহুর, কিন্তু প্রকাশ করতে পারছে না। কিন্তু আদ্রিজা মেয়েটি এটা শুনে এক চিৎকার দিয়ে উঠল। কি? না, কখনোই না, আমি এটা মানি না। তুর্য বলল। এটাই সত্যি। মেয়েটি মহিলার উদ্দেশ্যে বলল, খালামণি, তুর্য কি বলছে? এ নাকি তুর্যের? মহিলা বলল। কাম ডাউন মাম্মা, আমি দেখছি। এরপর মহিলাটি তুর্যের সন্নিকটে গিয়ে বলল, তুর্য, আর ইউ ম্যাড? কি বলছো এগুলো? তুমি তো জানো আদ্রিজা তোমাকে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু আমি ভালোবাসি না, এটাই সত্যি। তুর্য, স্টপ। ভদ্রলোকটি হঠাৎ ধমকে উঠলেন। তুর্য চুপ হয়ে গেলেন। এরপর ভদ্রলোক বললেন, তুমি বিয়ে করছো, আমাদের একটুও জানালে না কেন? হঠাৎ করে বিয়ে করেছি তাই জানাতে পারিনি। আর জানালেও হয়তো আপনি আসতেন না। আমাদের জন্য তো আপনার সময় নেই। তুর্য, বেশি বলছো। আদ্রিজার কথা একবারও ভাবলে না? মেয়েটা ছোট থেকেই তোমাকে পছন্দ করতো। তুমি ওর ভালো লাগার কারণ? ছোট থেকে পছন্দ? আমি ওর ভালো লাগার কারণ? আমারও তো ভালো লাগার কারণ ছিল সেগুলো। তুর্য, ইউ ক্রস ইউর লিমিট। নো মিস্টার তাওহিদ মাহমুদ, আমি আমার মতো আছি, আমাকে আমার মতো থাকতে দিন। বলে তুর্য উপরে চলে যান। আমি ঠায় দাঁড়িয়েছিলাম সেখানে। আমাকে পেছন থেকে বেশ শক্ত করে জড়িয়ে ধরেছে মিফতা। চিৎকার শুনে ও আমার কাছে চলে এসেছে। আদ্রিজা মেয়েটি ন্যাকামি কান্না কাঁদছে। মেয়েটি আমার নিকট এসে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তুই কি জাদু করেছিস ওর উপর? আমি চুপ করে রইলাম। সে আমার বাহুতে চাপ দিয়ে ধরে আবার বলল, তুর্য শুধু আমার এবং আমারই। আমি একেবারে স্তব্ধ। অল্পক্ষণের মধ্যেই ড্রয়িং রুমে একটা হইচই এর সৃষ্টি হলো। মেয়েটি আমাকে যা নয় তাই বলছে। আমি নীরবে দাঁড়িয়ে শুনছি আর নীরবে চোখের পানি ফেলছি। একটু পরে হঠাৎ তুর্য এসে আমার হাত টেনে উপরে নিয়ে গেলেন। হঠাৎ কাণ্ডে সবাই আশ্চর্য,
কিন্তু আমি নই, এটা হওয়ারই ছিল, আমি জানতাম। আমায় কখনো অন্যের গালমন্দ উনি শুনতে দেবেন না। এ কয়দিনে আমি এইটুকুর ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো। তুর্য আমাকে উপরে নিয়ে বিছানায় বসিয়ে দিলেন। আমি চুপ করে বসে থাকলাম। এরপর তিনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার দৃষ্টি আমাতেই নিবদ্ধ। তিনি আমার দুহাত আঁকড়ে ধরে চুমু খেলেন। এরপর আমার চোখ থেকে প্রবাহিত হওয়া অবাধ্য জলগুলো আপন হস্তে নিয়ে বললেন, মেহু কেঁদো না প্লিজ, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তার কথা শুনে আমি হু হু করে কেঁদে ফেললাম। আমাকে তিনি শান্ত হতে বললেন। আমি আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম। এরপর উনি বললেন, তোমার মনে অনেক প্রশ্ন, তাই না? এরা কারা, তাই তো? হুম। ইনি আমার বাবা, তাওহিদ মাহমুদ। কি? আপনার বাবা উনি? হুম। আমি কিছু বললাম না। আমার নীরব দেখে তিনি বললেন, জানো, আমার বাবা না অনেক ভালো, কিন্তু হঠাৎই হঠাৎ কি? কিছু না, তোমার না জানলেও চলবে। বলুন না। বড় হও আগে। আমি চুপ করে রইলাম। আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে মহিলা আর মেয়েটি কে। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করেই ফেললাম, এই মহিলার মেয়েটিকে? তুর্য নীরব, তিনি কোনো উত্তর দিলেন না। আমি দ্বিতীয়বারও একই প্রশ্ন করলাম। তুর্য এবার আমার দিকে তাকালেন। এরপর আস্তে আস্তে করলেন, উনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী। বুঝতে পারলাম ইনি ওনার সৎমা, কিন্তু মেয়েটিকে তা এখনো বলেননি উনি। আবার বললাম, মেয়েটি আপনার কে হয়? ও আদ্রিজা, ওনার বোনের মেয়ে। আপনাকে এভাবে জড়িয়ে ধরেছিল কেন? এবার তুর্য আমার দিকে এমন দৃষ্টি স্থাপন করলেন যেন আমি এই প্রশ্নে সে সন্তুষ্ট না, অসন্তুষ্ট। আমার প্রশ্নের উত্তর না দিয়ে সে সেখান থেকে চলে গেল। আমি ঠায় বসে থাকলাম। কিছুক্ষণ পরে মিফতা আমার রুমে এলো। মিফতা রুমে প্রবেশ করে এক কোণে চুপ করে দাঁড়িয়েছিল। মেয়েটার হঠাৎ তাদের আগমনে বেশ ভয় পেয়েছে। কিন্তু কেন? এদেরকে ভয় পাওয়ার কি আছে? দুই ভাই বোনই চাপা স্বভাবের। কোনো প্রশ্নের উত্তরে কেউ মুখ দিয়ে টু শব্দটিও করে না। মিফতা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, ভাবিমণি, আমি চুপ করে থাকলাম, কোনো উত্তর দিলাম না। আমার নীরবতায় ও বোধহয় কষ্ট পেল। দেখতে পেলাম ওর চোখ দুটো দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আরে আরে, কান্না করছো কেন? ওর কান্নার শব্দ যেন আরো বেড়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাবিমণি, তুমি আমাদের ছেড়ে চলে যাবে? আমি আশ্চর্য হলাম। হঠাৎ মেয়েটা কি বলছে? আমি কেন যাব? আমি যাব কেন? অদ্রিজা আপু না খুব পচা, সারাক্ষণ আমাকে বকে আর ভাইয়ার পেছনে আঠার মতো লেগে থাকে। ছোট মাও আমাকে একটু আদর করে না। বলেই মিফতা কাঁদা শুরু করে দিল। বুঝতে পারলাম হয়তো অনেক চাপা কষ্ট আছে এদের মাঝে। আমি মিফতাকে জড়িয়ে ধরে বললাম, আমি কখনো তোমাদের ছেড়ে যাব না। মিফতা আবার বলল, জানো ভাবি, ছোট মা না সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে আর বাবাকে আমাদের সাথে থাকতে দেয় না। ভাইয়া কিছু বলতে গেলেই আমার উপরে তার শোধ তোলে। আমাকে সুযোগ বুঝে অনেক বকাঝকা করে, মাঝে মাঝে তো আমাকে থাপ্পড়ও দিত। মিফতার কথায় বিস্মিত হলাম। এই ছোট্ট মেয়েটার সাথে এই আচরণ! আমি নীরব থাকলাম। কিছুক্ষণ পরে শুনতে পেলাম বিকট শব্দে কেউ জিনিসপত্র ছুঁড়ে মারছে। আমি আর মিফতা নিচে চলে এলাম। এসে দেখতে পেলাম তুর্য ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। কিন্তু কেন তা আমার বোধগম্য হলো না। পাশে আদ্রিজা নামের মেয়েটি দাঁড়িয়ে। অপর প্রান্তে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে রেহানা চাচি। আমি আর মিফতা গিয়ে তার পাশে দাঁড়ালাম। আস্তে আস্তে চাচিকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তিনি বললেন, এই মাইয়াটা সব সময় তুর্যের সাথে এমন করে, তুর্য বাবা ওরে সহ্য করতে পারে না। এই মাত্র তুর্য সোফায় বইসা ছিল, ওই মাইয়াটা আইসা ওর কোলে বইসা পড়ছে। এর লাইগাই তুর্য রাইগা গেছে। সামনের দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারলাম আদ্রিজা ভয়ে পাথর। আমার মনে মনে বেশ আনন্দ লাগছে। চুপটি করে দাঁড়িয়ে থাকলাম। তুর্য ড্রয়িং রুমে যা যা ছিল প্রায় সব জিনিসেরই 12টা বাজিয়ে দিয়েছে। আমি নীরবে তার কর্মকাণ্ড দেখছি। মিফতা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মিফতা মেয়েটাকে দেখলে অনেক সময় মনে হয় বেশ সাহসী, আবার মনে হয় সে ভিতর ডিম। ভাঙচুরের শব্দ শুনে এক পর্যায়ে ভদ্রলোক মানে আমার শ্বশুর আর মহিলা মানে আমার শাশুড়ি এগিয়ে এলেন। আমার শ্বশুর মশাই বললেন, কি হয়েছে তুর্য? এসব কি এমন করছো কেন? তুর্য বোধ হয় তার কোনো কথাই কানে নিল না। সে তার কাজে ব্যস্ত। ভদ্রলোক আর মহিলাটিও তার কাজ পর্যবেক্ষণ করতে থাকলো। আদ্রিজা গিয়ে মহিলাটিকে জড়িয়ে ধরলো।
ভাঙচুর করতে করতে এক পর্যায়ে সে মাছের অ্যাকোরিয়ামটা উপরে তুলে আছাড় মারলো। বিকট শব্দে আমি আর মিপ্তা দুজনেই চিৎকার দিয়ে উঠলাম। হয়তো সে তা খেয়াল করলো। সে আমাদের নিকটে এগিয়ে এলো। আমার শ্বশুর আবার বললেন, তুর্য, কি করছো তুমি? আপনি বেশ ভালো করেই জানেন তাসকিন মাহমুদ তুর্য যা পছন্দ করে না তা সে কখনোই গ্রহণ করে না। কি হয়েছে সেটা তো বলবে। সেটা ওই মেয়ের থেকে জেনে নেন। মহিলাটি এগিয়ে এসে বলল, তুর্য, আদ্রিজা ছোট মানুষ, ও তোমাকে ভালোবাসে। তোমাকে পাওয়ার জন্য ও এমন করেছে। তোমার উচিত ওকে মেনে নেওয়া। তার কথা শুনে আমার ভেতরটা ভেঙে যাচ্ছে। খুব করে কান্না করতে ইচ্ছে হচ্ছে। কি বললেন তুর্য? তুর্য কি ওকে? তুর্য বললেন, ওকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি বিবাহিত। আমার ঘরে স্ত্রী হচ্ছে, আর লজ্জা করে না একটা বিবাহিত পুরুষকে এসব বলতে? এবার আদ্রিজা চিৎকার করে বলল, আমি মানি না এই বিয়ে, কখনোই না। তুমি শুধু আমার। তোমার মানা না মানায় আমার কিছু আসে যায় না। আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার সংসার আছে। আমাকে আমার মতো ছেড়ে দাও প্লিজ। তুর্য উপরে চলে গেলেন। এবার আদ্রিজা মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য তুর্য আজ আমার সাথে এমন করলো। আমি চুপটি করে আছি। আমার শাশুড়ি বললেন, আদ্রিজা, নিজেকে শান্ত করো। তুর্য শুধু তোমারই। আদ্রিজা নিজের ঘরে চলে গেল। রেহানা চাচি মেহুকে বললেন, বৌমনি, এর কথায় কষ্ট পাইও না। এই সংসার কিন্তু এখন তোমার। তুর্য বাবারে সাইরা দিও না। মেহু ঠায় দাঁড়িয়ে রইল। আদ্রিজা আসার পর থেকেই কোনো না কোনো বাহানায় তুর্যের পিছে লেগে আছে। সাথে মেহুরও। মেহুর সাথে তো তার শত্রুতা লেগেই আছে। ইদানিং একটা জিনিস লক্ষ্য করছে মেহু। ও তুর্যের সামনে কেমন জানি বদলে যায়, মেহুর সাথে ভালো ব্যবহার করে। মেহু তো অবাক, কি জানি কি মতলব তার। এমনকি তুর্যের সামনে মেহুকে ভাবি বলেও সম্বোধন করে আদ্রিজা। কি মতলব তার মেহু বুঝতে পারছে না। হঠাৎ করে আদ্রিজা বদলে গেল, কি হয়েছে? মেহু তো ক্ষণে ক্ষণে তার কথায় আকাশ থেকে পড়ছে, কিন্তু এতে তুর্যের কোনো ভাবান্তর দেখলো না। আজকে মেহুর ছুটি। কয়েকদিন ধরে কলেজে ঠিকমতো গেলেও পড়াশোনায় মেহুর মন নেই। সারাক্ষণে মেহুর মাথায় একটা চিন্তায় ঘুরপাক খায়, আদ্রিজার ব্যবহার বদলে গেল কেন? কি চাচ্ছে সে? কিছুই ভেবে পায় না। মাথাটায় খুব বেশি প্রেসার পড়ছে ইদানিং মেহুর। মেহুর ছোট্ট মস্তিষ্কে তাদের এই রহস্য জোড়া কথাবার্তার কিছুই ঢুকছে না। মাত্র গোসল সেরে বের হয়েছে মেহু। গোসল সেরে বের হয়ে দেখে তুর্য বোধহয় মাত্রই বাসায় ফিরেছে। মেহুকে দেখে মেহুর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে তুর্য। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর আস্তে আস্তে মেহুর দিকে এগিয়ে আসেন তুর্য। তুর্য ঠিক কি চাচ্ছে তা মেহুর বোধগম্য হলো না। তুর্য মেহুর দিকে এক নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। তুর্যকে এভাবে এগিয়ে আসতে দেখে মেহু পিছিয়ে গেল। এক পর্যায়ে মেহু দেয়ালের সাথে মিলে গেল। তুর্য মেহুর একদম কাছে চলে এসছে। মেহু কাঁপছে। তুর্য মেহুর তোয়ালে পেঁচানো চুলগুলো ছেড়ে দিল। আজ তোমায় খুব সুন্দর লাগছে মেহু পরি। মেহু চুপ করে থাকলো। মেহু এখনো কাঁপছে। তুর্য হেসে দূরে সরে গেলেন। এত ভয় কেন পাও তুমি? মেহু নীরব থাকলো। তুর্য বলল, মেহু, নিজেকে শক্ত করো। আমি কিছুই বুঝলাম না। তুর্য হেসে আবার ওয়াশরুমে চলে গেল। আজ ভালো লাগছে না। সেই সকাল থেকে মাথাটা প্রচুর ব্যথা করছে। বিছানায় শুয়ে আছি আমি, ওঠার শক্তিও আমার মাঝে নেই। বিকেলবেলা জানলার ফাঁকে ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে, কিন্তু উঠতে পারছি না। তুর্য তো অফিসে, সেই সকালে গেছেন, এখনো আসেননি। শুয়ে শুয়ে বোর হচ্ছি আমি। হঠাৎ দরজায় ক্যাচক্যাচ আওয়াজ শুনতে পেলাম। দরজায় তাকিয়ে দেখলাম আদ্রিজা। আমাকে দেখে হাসছে সে। সে এসে আমার কাছে বসলো। আমি চুপ করে আছি, কিন্তু কিছু বললাম না তাকে। আদ্রিজা মেহুকে নীরব দেখে বলল, মিসেস তাসকিন মাহমুদ তুর্য, কেমন আছেন? মেহু আশ্চর্য হলো। হঠাৎ কি চাচ্ছে আদ্রিজা? কথা বলতে ইচ্ছে করছে না মেহুর, তবুও বলল, ভালো। তো আজ যে নিচে যাচ্ছেন না, কি হয়েছে? তেমন কিছু না, মাথাটা হঠাৎ ব্যথা করছে। আদ্রিজা বোধহয় খুশি হলো। ন্যাকামি করে বলল। আহারে, অনেক কষ্ট হচ্ছে তাই না? মেহু চুপ করে রইল। আদ্রিজা বলল, তোমার সাথে তো আমার হিসেবটা বরাবর হয়নি। মেহু অবাক হলো। এরপর বলল, কি বলছেন আপনি?
আদ্রিজা অট্ট হাসিতে ফেটে পড়ল। তুই আমার তুর্যকে নিয়েছিস, কি ভেবেছিস তুই আমি এত তাড়াতাড়ি মেনে নিব? নেভার এভার। তুর্য শুধু আমারই, বুঝলি? মেহু হাঁ করে তাকিয়ে থাকলো। এবার আদ্রিজা মেহুর সন্নিকটে এসে মেহুর গাল চেপে ধরলো। বেশ কষ্ট হচ্ছে মেহুর। এবার আদ্রিজা বলল, তোকে তো আমি ছাড়বো না। হঠাৎই রুমে কেউ প্রবেশ করলো। আদ্রিজার সাথে সাথে মেহুকে ছেড়ে দিয়ে বলল, ভাবি, বেশি ব্যথা হচ্ছে? কোথায় কোথায়? মলম দিয়ে দিব? মেহু তো অবাকের চরম পর্যায়ে। দেখলো তুর্য এসেছে। মেহু বেশি কিছু বলল না। তুর্যকে আপাতত এসবের কিছুই জানাতে চাচ্ছে না। জানে না তুর্য বিশ্বাস করবে কিনা। তুর্য মেহুর দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আদ্রিজা তো ন্যাকামি করেই যাচ্ছে। তুর্য হঠাৎই আদ্রিজাকে এক ধমক দিয়ে বলল, আদ্রিজা, তুমি বাহিরে যাও। আদ্রিজা মেহুর দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। তুর্য এসে একেবারে মেহুর পাশ ঘেঁষে বসে পড়লেন। মেহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন। কি হয়েছে বউ? মেহু বলল, কিছু না। এবার সে আমাকে আলতো করে বসিয়ে দিলেন, আমার মাথা তার বুকের মাঝে নিয়ে নিলেন, দু হাত দিয়ে আমাকে জড়িয়ে বুকে চেপে ধরলেন। আমি নীরব, তিনিও কিছু বলছেন না। হঠাৎ সে আমার কপালে গাঢ় এক চুম্বন এঁকে দিলেন। আমি লজ্জায় মাথা নুইয়ে নিলাম। সে তা দেখে মুচকি হাসলো। মেহু, কি হয়েছে বলো না। তেমন কিছু না। এবার তিনি আমার দু গাল আঁকড়ে ধরলেন। তার নিঃশ্বাস যেন আমার মুখে আছড়ে পড়ছে। আমার ওষ্ঠধরের নিকটে মুখশ্রী নিয়ে এলেন। আমি লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছি। তিনি তার অধর দুটি নাড়িয়ে বললেন, কি হয়েছে বলবে নাকি আমি অন্য? সকাল থেকে মাথাটা প্রচুর ব্যথা করছে। এবার তিনি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ড্রয়ার থেকে ব্যথার মলম নিয়ে এসে আমার মাথায় লাগিয়ে দিলেন। এরপর আমার মাথা অনবরত বিলি কাটতে থাকলেন। সারাদিন পরিশ্রম শেষে সবেমাত্র বাসায় এলেন, তাও আবার আমায় নিয়ে ব্যস্ত। জামা কাপড়ও বদলাতে পারেননি। হয়েছে, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি বলে আমি উঠে বসতে নিলাম। কিন্তু সাথে সাথেই তিনি আমাকে এক হ্যাচকা টান দিয়ে খাটের উপর ফেলে দিলেন। আমার কাছে এসে বললেন, একদম উঠবে না, পা ভেঙে দিব। মেহু চুপ করে শুয়ে থাকলো। কিছুক্ষণ পরে তুর্য বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি কিন্তু উঠবে না। মেহু শুয়ে থাকলো। কিছুক্ষণ বাদে তুর্যকে দেখে মেহু চিৎকার করে উঠল। তুর্য মেহুর দিকে বিস্মিত নয়নে চেয়ে আছে। মেহুর চিৎকার শুনে মেহুর কাছে এসে মেহুর মুখ চেপে ধরলো। মেহুর দম বন্ধ হয়ে আসছে। খানিকক্ষণ বাদে মেহুর মুখ ছেড়ে দিয়ে বলল, মেহু, চিৎকার দিচ্ছ কেন? আপনি আপনি এভাবে এসেছেন কেন? এবার তুর্য বলল, তো তো মানে এইভাবে জাস্ট একটা তোয়ালে পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছেন, আপনার লজ্জা করে না? মেহুর কথায় তুর্য বোকা বনে গেল। মেহুর দিকে রাগে কটমট করতে করতে বলল, তো এই জন্য এইভাবে চিৎকার করতে হয়? হুম, আপনি এভাবে এসেছেন কেন? শার্ট প্যান্ট নিতে ভুলে গেছি তাই। তাড়াতাড়ি যান। তুর্য এবার এক শয়তানি হাসি দিয়ে বলল, যাব কেন? আপনি নিজের অবস্থা দেখেছেন? হ্যাঁ দেখেছি, সমস্যা কি? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আর আমাদের মাঝে লুকানোর কিছুই নাই বেবি। তার কথায় আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। সে এবার আমার আরো কাছে চলে এলেন। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে এবার আমার অধর স্পর্শ করে বললেন, তোমার মধ্যে কি নেশা আছে বলো তো বউ? আমি চুপ করে থাকলাম। হঠাৎ সে আমার অর্ধযুগল নিজের আয়ত্তে নিয়ে নিল। তার হঠাৎ কাণ্ডে আকাশে পৌঁছে গেলাম। আমি তাকে নিচ থেকে সরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু ব্যর্থ। আমার মুখ থেকে শব্দ বের হচ্ছে, কিন্তু কিছুই করতে পারছি না। এক পর্যায়ে শান্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর সে আমাকে ছেড়ে দিল। আমি চুপটি করে বসে থাকলাম। লজ্জায় মাথা নিচু করে আছি আমি। সে আমায় দেখে হাসছে। আমার কানের কাছে এসে বলল, বাকি পাওনাটা রাতে উসুল করে নিব। আমি এবার কাঁপতে থাকলাম। তার কথায় আমি জমে পাথর। তুর্য আমার অবস্থা দেখে মিটমিটিয়ে হাসছেন আর বলছেন, এত লজ্জা পেলে কিভাবে হবে বউ? আমি চুপ করে রইলাম। সে শার্টের বোতাম লাগাতে লাগাতে আমার পাশে এসে বসলেন। এরপর বললেন, বোতামগুলো আটকে দাও। আমি বড় বড় চোখ করে তাকিয়ে থাকলাম। সে আবার বলল, লাগাবে নাকি আমি? আমি আর কিচ্ছু বলতে না দিয়ে বোতামগুলো লাগাতে শুরু করলাম।
আমার মুখের উপর নেমে আসা অবাধ্য চুলগুলো সে কানের পেছনে গুজে দিচ্ছেন আর আমার গাল টেনে নিচ্ছেন। আমি লজ্জায় নুইয়ে যাচ্ছি। তুর্য বলল। আমি কি এখন বাবা ডাক শুনতে চাচ্ছি? মেহুর মুখ লাল হয়ে গেছে তার কথায়। হঠাৎ তুর্য বলল। মেহু ঘুরতে যাবে? আমি অবাক হলাম। বিয়ের এতগুলো দিন হয়ে গেল, আজ পর্যন্ত আমাকে নিয়ে উনি বের হননি। আমাকে কখনো বলেন উনি। মিফতা বায়না করলেও সে মানা করে দিয়েছে। এমনকি কলেজেও একা যেতে দেন না। বোরকা তো আমার নিত্যদিনের সঙ্গী। তার ধারণা রাস্তায় বের হলে ছেলেরা আমাকে বাজে ইঙ্গিত দিবে। আমারও কিছু বলার নেই, বাড়িতেই ভালো আছি। তার শাসনে আমার 12টা বেজেছে। কিন্তু হঠাৎ করে আমাকে ঘুরতে নিয়ে যাবেন বলছেন কেন? তিনি আমার কোলে মাথা রেখে বললেন, ও বউ, আজকে তোমাকে নিয়ে বের হতে খুব ইচ্ছে হচ্ছে। মেহু চুপ করে থাকলো। তুর্য বলল। যাবে না? মেহু কি বলবে বুঝতে পারছে না। মেহু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তুর্য মুচকি হেসে উঠে বসলো। বলল। তাড়াতাড়ি রেডি হও। ড্রয়ারে একটা কালো রঙের শাড়ি আছে, সেটা পরো আর হালকা সাজবে, কেমন? খালামণি, ওই মেয়েকে আমি ছাড়বো না। সূর্য আমার দিকে তাকায় না শুধুমাত্র এই মেয়েটার জন্য। চুপ করে থাক মা। সূর্য তোরই হবে, সাথে এই বিশাল সম্পত্তিও। যেভাবে ওর মাকে সরিয়ে ওর বাবাকে হাত করেছি, সেভাবে ওকেও হাত করব। তুই শুধু একটু ধৈর্য ধর। যা করবে তাড়াতাড়ি করো, আমার আর ভালো লাগছে না খালামণি। সে আমায় শাড়ি পরতে বলেছেন, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ঠায় দাঁড়িয়ে আছি। আমি কি করব বুঝতে পারছি না। তুর্য আমায় বললেন, বসে আছো কেন, যাবে না? আমি ঠোঁট উল্টে বললাম, শাড়ি পরতে পারি না। সে আমার কাছে এসে বলল, এটা তো বলবে, চুপ করে বসে থাকলে হবে? আমি চুপ করে থাকলাম। সে আমার কানের কাছে এসে বলল, এবার কি ব্লাউজ পেটিকোটও আমি পরিয়ে দিব? আমি বড় বড় চোখ করে তার পানে চেয়ে রইলাম। সে বলল, তো পরিয়ে দিব। আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম তুর্য খাটের ওপর বসে আছেন। আমি 1 পা 2 পা করে সামনে এগোচ্ছি। সে আমাকে দেখে উঠে দাঁড়ালেন। আমার কাছে এসে আমার কোমর জড়িয়ে ধরলেন। আমার সুন্দরী বউটা। এরপর আমার গায়ে পেঁচিয়ে রাখা শাড়িটা নিয়ে আমায় পরিয়ে দিলেন। হালকা করে সাজিয়ে দিলেন আমায়। তার কাণ্ডে আমি অবাক। কি বলবো কিছু বুঝতে পারছি না। হঠাৎ তার কি হলো? হঠাৎ তো পরিবর্তন। তুর্য আমাকে নিয়ে একটা পার্কে এলেন। সবুজ সমারোহে তার হাত ধরে হাঁটছি আমি। সে অনেক শক্ত করে আমার হাত ধরে রেখেছেন। চারপাশে দৃষ্টি আমাদের দিকে। তুর্য বললেন, মেহু, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, একদম পরি। আমার মেহু পরিটা। আমি চুপ করে থাকলাম। অনেকটা পথ হেঁটে একটা বেঞ্চে এসে বসলাম। তুর্য আমার হাত আঁকড়ে ধরে বললেন, মেহু, তোমাকে আমি কিছু বলতে চাই। আমি সম্মতি দিলাম, কিন্তু আশ্চর্যও বটে। কি বলতে চাচ্ছেন উনি? এরপর উনি যা বললেন হা করে থাকলাম। খালামণি, সূর্য ওই মেয়েটার সাথে কেন? আমি ওকে ছাড়বো না। বলেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো আদ্রিজা। একে একে ভেঙে ফেললো সব। রাইমা মাহমুদ তাকে আটকে রাখতে পারছেন না। তিনি তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেই যাচ্ছেন। একসময় নিজেকে শান্ত করে আদ্রিজা বলল। খালামণি, সূর্য সূর্য সূর্য। রাইমা মাহমুদ বললেন। কুল ডাউন বেবি। সূর্য তোরই, আর আমি আজই সব ব্যবস্থা করব। আমি কিছু জানি না, আমি ওকে চাই। তার জন্য তো তোমায় অনেক কিছু করতে হবে। কি করতে হবে? ওর মাকে যেভাবে সরিয়েছি সেভাবেই সরাবো। মানে কিভাবে? বলছি শোনো। অপরদিকে মেহু, তোমার হাতটা দাও। আমি তার দিকে হাতটা বাড়িয়ে দিলাম। সে আমার হাতটা শক্ত করে ধরলো। এরপর বলল, তোমার মনে অনেক প্রশ্ন, তাই না মেহু? আমি মাথা নাড়ালাম। সে আমার একদম পাশ ঘেঁষে বসে বলল, আজ তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব, আর কোনো জট তোমার মনে থাকবে না। আমি তার দিকে চেয়ে থাকলাম। এরপর তিনি বলতে শুরু করলেন, আমি মিস্টার তাওহিদ মাহমুদ আর দিলরুবা মাহমুদের প্রথম সন্তান। আর মিফতা আমার ছোট বোন, এটা তো জানো। জানি। মিফতা আমার আসল বোন না মেহু। আমি খুব আশ্চর্য হলাম। কি বলছেন উনি? এইসব কি বলছেন? যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে সে তার বোন না? আমি হা করে তাকিয়ে থাকলাম। এরপর তিনি বললেন,
বেশ অবাক হচ্ছ তাই না? আসলে অবাক হওয়ারই কথা। আজ থেকে 15 বছর আগের ঘটনা। আমার মা দিলরুবা মাহমুদ তখন গর্ভবতী ছিলেন। তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন তখন, কিন্তু হঠাৎ এক বাস দুর্ঘটনায় আমার ভাই বোন এই দুনিয়ায় আসার আগেই মারা যায়। এই ঘটনায় আমার মা সন্তান নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু একটা মেয়ের খুব শখ ছিল তার। আমি তার পানে চেয়ে আছি। সে একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটি বলল। জানো, এর পরের বছর ব্যবসার সুবাদে বাবা দেশের বাহিরে ছিলেন। আমি তখন এসএসসি পরীক্ষার্থীদের একজন ছিলাম। একদিন পরীক্ষা দিয়ে আসার সময় রাস্তার এক ডাস্টবিনে এক বাচ্চা শিশুকে দেখতে পাই। আমার মা জানো খুব মায়াবতী ছিলেন। তিনি সেই ছোট্ট মেয়েটিকে নিজের সাথে আগলে নিয়েছিলেন। সেই শিশুর মায়াবী মুখটা সরাতে পারলেন না নিজের মন থেকে। আর সেই শিশুটি হচ্ছে মিফতা। বাবা বিদেশ থেকে ফিরলে তাকে সব জানাই আমি আর মা। তখন তিনিও কোনো দ্বিমত করেননি। এরপর তাকে আমার বাবার পরিচয়ে বড় করেছি আমরা। কিন্তু হঠাৎই বলে উনি চুপ হয়ে গেলেন। হঠাৎ কি বলুন? তিনি বললেন, জানো রাইমা, আন্টি মানে আমার সৎ মা, তাকে আমরা ছোট থেকেই চিনি। বাবার বিজনেসের আংশিক ছিল তার দখলে। সেই সুবাদে সেও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো, কিন্তু বুঝতে পারি সে কি চায়। বলুন। রাইমা আন্টি আমাদের বেশিরভাগ সময়ই বাবার অনুপস্থিতিতে অফিস দেখাশোনা করত। আমাদের বাসায় আসতো যেত। আমার বাবার প্রতি তার এক অন্যরকম আকর্ষণ ছিল। মা বিষয়টাকে তেমনভাবে নিতেন না। আমাদের বিশাল সম্পত্তিতেও তার নজর পড়ে। একসময় সে বাবাকে নানাভাবে আকৃষ্ট করার চেষ্টা করে, তার হাঁটা চলা, কথাবার্তা ইত্যাদির মাধ্যমে। এরপর তিনি এক অন্য কৌশল আঁটেন। বাবাকে বলেন যে আমার মা। বলেই তুর্য কান্না করে দিলেন। অনেক জোরে জোরে কাঁদতে লাগলেন তিনি। আমি তাকে সান্ত্বনা দিচ্ছি। এরপর তিনি বলতে শুরু করলেন, তিনি বাবাকে বললেন যে মিফতা নাকি আমার মায়ের সন্তান, সে নাকি পরপুরুষের সাথে। তুর্য আর কিছু বলতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়লেন তিনি। এরপর বললেন, জানো, আমার মা সব কিছু সহ্য করতে পেরেছে, কিন্তু বাবার অবিশ্বাস না, মা নিতে পারেনি। রাইমান্টির কথায় না, বাবাও মাকে সন্দেহ করত, মায়ের উপর সবসময় নজর রাখত। মা বিষয়টা খেয়াল করতেন না। এক সময় এই সন্দেহ তীব্র আকার ধারণ করে। বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়, তাকে অনেক গালমন্দ করে, আর রাইমা আন্টির সাথে অন্যরকম সম্পর্কে লিপ্ত হয়। মা প্রথমে বিশ্বাস করতে না চাইলেও নিজের চোখে দেখার পর আর সে থাকতে পারেনি। বলে তিনি আবার কাঁদছেন। নিজেকে শান্ত করে তিনি আবার বললেন, জানো, আমার বাবা মায়ের 25তম বিবাহ বার্ষিকীতে বাবা বলেছিলেন তিনি নাকি অফিসের কাজে ব্যস্ত, তাই আসতে পারবেন না। আর নানা ভাই আর নানুও বেশ করে তাদের ওখানে যেতে বলেছিলেন। তাই বাবাকে বলে আমি, মা আর মিফতা নানা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু কিছু দূর যাওয়ার পরই মা বলেছিলেন বাবা তাকে এবার বিবাহবার্ষিকী উপলক্ষে যেই শাড়িটা কিনে দিয়েছিল সেটা আনা হয়নি, তাই গাড়ি আবার বিপরীতে আনা হয়। বাড়িতে এসে রুমে ঢুকে মা যা দেখলো তার নিজেকে সে আর বেঁধে রাখতে পারল না। রাইমা আন্টির সাথে বাবা। সে চুপ হয়ে গেল। আমি তার কথায় শিউরে উঠলাম। সেদিন জানো, মা আর বাবার মধ্যে খুব ঝগড়া হয়েছিল। মা আমাকে আর মিফতাকে নিয়ে নানা বাড়িতে রওনা দিলেন, কিন্তু পথে হঠাৎ একটা ট্রাক আমাদের দিকে হানা দেয়। আমাদেরকে বাঁচাতে গিয়ে মা। এবার আর তিনি বলতে পারলেন না। এবার তিনি কাঁদছেন, মন প্রাণ উজাড় করে কাঁদছেন। আমিও কিছু বলছি না। তার চাপা কষ্টগুলো হয়তো হালকা হবে। এতটা কষ্ট এই মানুষটার মাঝে আগে তো জানা ছিল না। এই মানুষটা আসলেই অন্যরকম। তখন তো আমি বড়ই ছিলাম, কিন্তু কি জানো, মায়ের আদরে ছিলাম, তাই বড় হলেও অনেক বিষয়কে পাত্তা দিতাম না। বাস্তবতা আমাকে অনেক কিছু শিখিয়েছে মেহু। আমি নির্বাক। সে আবার বলল, মেহু জানো, আমার মায়ের মৃত্যু সবার কাছে অ্যাক্সিডেন্ট মনে হলেও আমার কাছে ছিল রহস্য। এই রহস্য উন্মোচন করার জন্য আমি পুলিশের সঙ্গে আলাপ করি। জানো, ওই রাতে ট্রাকের নাম্বারটা আমি স্পষ্ট না দেখতে পেলেও মানুষটাকে দেখেছিলাম। এই খানিক তথ্য নিয়ে জানো আমি সামনে এগিয়েছি, হার মানিনি। আমি তো লন্ডনে ছিলাম, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি। একে একে পুলিশের তদন্তের মাধ্যমে আস্তে আস্তে বেরিয়ে আসে সব তথ্য।
ওই দিন ওই লোকটিকে রাইমা আন্টি পাঠিয়েছিল আমার মাকে এভাবে সে হত্যা করেছিল। লালসা মানুষকে সে আর কিছু বলতে পারছে না, তার গলা ভেঙে আসছে। অপরদিকে আদ্রিজা শোন, বলো খালামণি। ওই মিহুটাকে একটা শিক্ষা দেব। কি খালামণি? বলছি শোন। মেহু বাড়ি যাবে না? হুম, চলো। আর একটু থাকি। তুর্য হেসে বলল, থাকবে? থাকো। আমি তার কাঁধে মাথা রেখে বসে থাকলাম। সে বলল, আজ একটা প্রতিশোধের অন্তিম টানবো, চলো বাড়ি যাই। আমি কিছু বুঝতে পারলাম না। খালামণি, এবার তুর্য আমারই হবে। হুম। সূর্যকে ছাড়ুন, লক আপে কিভাবে থাকবে তার চিন্তা করুন। হঠাৎ রাইমা মাহমুদ সামনে তাকিয়ে দেখলো পুলিশ টিম দাঁড়িয়ে আছে। আপনারা এখানে কেন? কি চাই? আপনাকে চাই। মিসেস দিলরুবা মাহমুদকে হত্যা করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। কি কি বলছেন আপনি? আমি ঠিকই বলেছি। রাইমা মাহমুদ চিৎকার দিয়ে তাহিদ মাহমুদকে ডাকলো। তাহিদ মাহমুদ পুলিশ দেখে আসলেন। কি হয়েছে? আপনারা কেন? আমরা রাইমা তালুকদার ওরফে রাইমা মাহমুদকে গ্রেফতারের পরোয়ানা পেয়ে এসেছি। মানে কি বলছেন আপনি? আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? জানি মিস্টার মাহমুদ, আমরা আপনাকে বিস্তারিত বলছি। সবকিছু শুনে তিনি বাকরুদ্ধ। রাইমা চুপ করে দাঁড়িয়ে আছেন। তাহিদ মাহমুদ গিয়ে তার গালে ঠাস করে চড় বসিয়ে দিলেন। তুই এতটা খারাপ? তোর জন্য আমি আমার সোনার সংসার ধূলিসাৎ করে দিয়েছি। আমি আমার দিলরুবাকে হারিয়েছি। দিলরুবার নাম আপনার মতো মানুষের মুখে উচ্চারণ যোগ্য নয় মিস্টার তাওহিদ মাহমুদ। তুর্য, আমার মা তো এক খারাপ মহিলা, তাই না মিস্টার মাহমুদ? তুর্য বাবা। বলে তিনি কাঁদতে থাকলেন। তুর্য তার নিকট গিয়ে বললেন, আমার মাকে তুমি তো ভালোবাসতে, তবে এমন কেন করলে? তোমাদের না লাভ ম্যারেজ ছিল? একটু বিশ্বাস করতে না তাকে? কেন বাবা, কেন? তাহিদ মাহমুদের কাছে আজ কোনো জবাব নেই। তিনি কাঁদছেন, সাথে তুর্য। পুলিশ রাইমাকে নিয়ে গেল। আদিজাও চলে গেল এক অজানা পাড়িতে। সে বিদেশ পাড়ি দিল। তাহিদ মাহমুদ নিজের কাজে আজ লজ্জিত। ছেলের কাছে হাজারোবার ক্ষমা চেয়েছে সে। তুর্য সবটা মেনে নিতে না পারলেও স্বাভাবিকই আছেন। রাত 1টা বেজে গেছে, সে এখনো বাড়ি ফেরেনি। তিনি আর বাবা থানায় গিয়েছেন বলেছিলেন, কিন্তু এখনো ফেরেননি। আমি আর রেহানা চাচি, আবুল চাচা ড্রয়িং রুমে বসে আছি। মিফতা ঘুমিয়ে পড়েছে। 1:30 নাগাদ তারা আসলো। আমি মুখ ভার করে বসে আছি। তুর্য আমার দিকে একটু পর পর দেখছেন আর চোখের ইশারায় জানতে চাচ্ছেন কি হয়েছে। আমি তো মুখ ফুলিয়েই আছি। হঠাৎ খাওয়া দাওয়া শেষে সব গুছিয়ে উপরে চলে গেলাম। ব্যালকনিতে গিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি। এত দেরি করে ফেরার কি আছে? কিছুক্ষণ পর তুর্য এলেন। রুমে এসে আমার অস্তিত্ব না পেয়ে তিনিও ব্যালকনিতে এলেন। আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। আমি কোনো কিচ্ছু বললাম না। এরপর তিনি বললেন, আমার পিচ্চি বউটা রাগ করেছে কেন? আমি কিচ্ছু বললাম না। সে আমাকে তার দিকে ফিরিয়ে বললেন, মেহু, আমার সাথে অনেক রেগে আছো? আমি কিছু বললাম না। সে একের পর এক প্রশ্ন করছে আর আমি চুপ করে দাঁড়িয়ে আছি। এরপর তিনি এক আশ্চর্য কাণ্ড করে বসলেন। আমার অর্ধযুগল নিজের আয়ত্তে নিয়ে নিলেন। আমি বিস্মিত। কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দিলেন। আমি এবারও কিছু বললাম না, মুখ ফুলিয়ে থাকলাম। এরপর তিনি আমায় কোলে করে বিছানায় শুইয়ে দিলেন। আজকে আমার সাথে কথা বলবে না? আমি চুপ। এরপর হঠাৎ তিনি বললেন, মেহু, আজ না মাথাটা প্রচুর ব্যথা করছে। তার কথায় আমার বুকের ভেতর উথাল পাথাল ঢেউ বইছে। কোথায় ব্যথা করছে দেখি, আমি হাত বুলিয়ে দিই। দেখো না, প্রচুর ব্যথা করছে। তুর্য হাতের আঙুল দিয়ে চুলগুলো খুব টেনেছেন। আমি তার কাছে গেলাম, কিন্তু তিনি আমায় ছিটকে সরিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি প্রায় পাগল হয়ে গেলেন। পাগলের মতো চুলগুলো টানছেন। তার অবস্থা দেখে আমি বাহিরে এসে চিৎকার করে সবাইকে ডাকতে থাকলাম। আমার চিৎকার সবার কান পর্যন্ত গেল কিনা জানি না। রেহানা চাচি, বাবা সবাই দৌড়ে এলেন। আমি ঘরে গিয়ে দেখলাম তুর্য বিছানায় শুয়ে পড়েছেন। তার কোনো সারা শব্দ নেই। আমি তার কাছে বসে তাকে ডাকতে লাগলাম, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না। আমি তুর্য তুর্য বলে চিৎকার করে যাচ্ছি, কিন্তু তিনি চুপ কেন? আমার ডাক কি শুনছেন না তিনি?
এক পর্যায়ে আমার শরীর তার উপর লুটিয়ে পড়ল। চোখ খোলার মুহূর্তে ভোরের আলো দেখতে পেলাম, নিজের আশেপাশে কাউকে দেখতে পেলাম না। দেখতে না পেয়ে বাইরে চলে এলাম। চারপাশে হাজারো মানুষের ভিড়, তুর্যের আত্মীয় স্বজন সবাই উপস্থিত, সবাই কাঁদছে। আস্তে আস্তে সামনে গিয়ে দেখতে পেলাম আমার মা বাবাও এসেছেন। তারা হঠাৎ এখানে, আর সবাই কাঁদছে কেন কিছু বুঝতে পারলাম না। তুর্য কোথায়? ওনার তো মাথা ব্যথা, কোথায় গেলেন তিনি? মানুষের ভিড় ঠেলে সামনে গিয়ে আমি শিউরে উঠলাম। সাদা কাফনে কি যেন ঢেকে রাখা হয়েছে। মিফতার বাবা সেখানে বসে কাঁদছে। আমি তাদের পাশে বসে পড়লাম। মিফতা, তুর্য কোথায়? সবাই এখানে কেন? ওরা কাঁদছে কেন? কি হয়েছে? তুর্য কোথায়? মিফতা হু হু করে কেঁদে দিল, হাতের ইশারায় সাদা কাফন দেখিয়ে দিল। আমি থমকে গেলাম, আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে এলো। আস্তে আস্তে কাফনের কাপড় সরিয়ে মুখটা দেখলাম। আমি তো আর এই দুনিয়ায় নেই। তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললাম। তুর্য, আপনি এইভাবে এখানে শুয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? আমি এসেছি, উঠুন না প্লিজ। আমি চিৎকার করে কাঁদতে থাকলাম। কিছুক্ষণ পর বাবা সহ বাকিরা এগিয়ে আসলো। মা, লাশ দাফনের সময় হয়ে গেছে, এখন ছাড়ো। কি বলছেন? কোথায় নিবেন ওনাকে? উনি এখানেই থাকবে। আমি আমি ওনাকে যেতে দিব না একদম। আমার সাথে থাকবেন উনি, বলে অজস্র চুমু এঁকে দিলাম তার মুখে। আমার কথা তারা কেউ শুনলো না। আমার তুর্যকে নিয়ে গেল ওরা। আমি চিৎকার করে কাঁদতে থাকলাম। আজ কেউ আমাকে আটকে রাখতে পারছে না। আমার চিৎকারে সবাই স্তব্ধ। আমার কান্নায় অনেকেই কেঁদে ফেললো। আমি আমার তুর্যকে হারিয়ে ফেললাম আজ। আমায় ছেড়ে চলে গেছেন তিনি। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম আমি। প্রায় 4 দিন পর আমার জ্ঞান ফিরল। আমার চোখের সামনে ভেসে ওঠে তার স্মৃতিগুলো। কেন ছেড়ে গেলেন আমাকে? আপনাকে ছাড়া ভালো নেই আমি। আমি তো আপনার সাথেই খুশি। আমাকে একা করে গেলেন কেন? আমি আমি বলেই ঘরের সব জিনিসপত্র ছুঁতে লাগলো মিহু। একের পর এক জিনিস ভাঙছে সে। তুর্যের স্মৃতি তাকে ঘিরে ধরেছে। আলমারি থেকে তুর্যের একটা শার্ট বুকে নিয়ে অঝরে কাঁদছে সে। হঠাৎ করেই চোখ গেল সে চকলেটের প্যাকেটটার উপর। মেহু গিয়ে প্যাকেটটা হাতে নিয়ে নিল। সেটা নিয়ে আবার কাঁদতে লাগলো। হঠাৎ সেটা মেঝেতে ছুঁড়ে মারলো সে। দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে সে। হঠাৎ করে নিজের সামনে এক ডায়েরি আবিষ্কার করে সে। চকলেটের প্যাকেট থেকেই পড়েছে সেটি। মেহু ডায়েরিটা খুললো। প্রথম পাতায় খুব সুন্দর করে বড় করে লেখা। মেহেরিমা মেহরোজ, দ্বিতীয় পাতা উল্টে দেখতে পেল। আমার মেহু পরি। তৃতীয় পাতায় লেখা। যেদিন এটা তোমার হাতে যাবে সেদিন হয়তো আমি থাকবো না। চতুর্থ পাতা খুলে দেখলো। মেহু কবে বড় হবে? এরপরের পাতায় শুরু এক নতুন অধ্যায়। পরের পাতায়, আজ গ্রামে গিয়েছিলাম। মায়ের মৃত্যুর পর থেকে এখানে আসা হয় না, কিন্তু হঠাৎ করেই আজ এখানে আসতে ইচ্ছে হলো। সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম। বেশ কয়েকদিন ধরে মাথাটা প্রচুর ব্যথা করছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর বলেছেন ব্রেইন টিউমার। যাক, আর কয়েকটা দিন থাকবো এই পৃথিবীতে। কিন্তু কে জানতো হঠাৎ এক পরীর আগমন আমার জীবনে ঘটবে তা বুঝতে পারিনি। গ্রামের পথে পাড়ি দিলাম। হঠাৎই রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেল। একপাশে দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছিলাম। এই সৌন্দর্যের মাঝে আরেক সৌন্দর্য আবিষ্কার করলাম। একটা ছোট মেয়েকে দেখতে পেলাম। আরও কয়েকটা মেয়ের সাথে কানামাছি খেলছে, দৌড়াদৌড়ি করছে সে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে সে। তার লম্বা কালো কেশের ভিড়ে হারিয়ে গেলাম। অবাধ্য বাতাসে তার খোলা চুল বারবার তার মুখে আছড়ে পড়ছে। আমি ছোট্ট পইটার মধ্যে হারিয়ে গেলাম। কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে তাকে বলল, মেহেরাজ, সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি চল। সে তার কোমল কণ্ঠে বলল। আমি আসছি। তার পিছু নিলাম। এই মায়াবী পইটার ঠিকানা নেওয়াই আমার উদ্দেশ্য। তার পিছু পিছু যেতে যেতে তাদের বাড়িটা চিনে নিলাম। আজ শহরে ফিরে আসলাম, কিন্তু আমার মনটা তো সেখানেই রেখে এসেছি, তার কাছে, সেই মায়াবী পরীর কাছে। তার মায়ার অতল গভীরে ডুব দিলাম আমি। তাকে ভুলতে পারছি না কেন? বারবার সামনে তার মুখটা ভেসে উঠছে। কি আছে তার মাঝে? তোমার কথা এত কেন মনে পড়ে? তবে কি তোমাকে আমি, না না, তা কেন হবে? আমি তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমি কেন ভালো নেই? আমার ভালো থাকার জন্য তোমাকে লাগবে। আজ মিফতাকে তোমার কথা বললাম, জানো ও খুব খুব খুশি হয়েছে শুনে। উফ, মিফতা এখন কথায় কথায় তোমার কথা বলে। আমাকে বাজেয়াপ্ত করার একটা পথ পেয়েছে। মেহু, হ্যাঁ মেহু, তোমাকে আমি মেহু বলে ডাকবো। তুমি আমার মেহু পরিটা। মেহু, জানো আজ ফুপুকে তোমার কথা বললাম, তিনিও খুশি হয়েছেন।
আজ ফুপি নাকি তোমায় দেখতে গিয়েছিল। কখন বলো তো? আমাকে একটু জানালোও না। আমিও তো তোমায় দেখতে চাই, তোমার মাঝে নিজেকে হারাতে চাই। আজ নাকি বিয়ের কথা পাকা করে এসেছে। অবশেষে তোমায় নিজের করে পাবো। তুমি আমার হবে মেহুপরি, একান্তই আমার। না না, আমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমি তো আর মাত্র কিছুদিন থাকবো, এরপর তোমার কি হবে? নিজেকে কেন মানাতে পারছি না আমি? কি হয়েছে আমার? তোমাকে আমার চাই মেহু। তোমার কোনো কষ্ট হোক তা আমি চাই না, তুমি যা চাইবে তাই হবে। আজ তোমায় নিজের করে পেলাম, আমার, শুধুমাত্র আমারই। আজ তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী। ভালোবাসি মেহুপরি, অনেক ভালোবাসি তোমায়। তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম, তাই না? আজ তোমার গায়ে হাত তুলেছি আমি, তোমাকে আমি মেরেছি। বলো তো কেন এত রাগ আমার? আমি তো তোমার সাথে রাগ দেখাতে চাই না মেহু। মেহু, আমি না থাকলে তখন কি করবে তুমি? আমাকে মনে পড়বে তোমার? আমার স্মৃতি তোমার মনের পাতায় থাকবে? বউ, ও বউ, তোমাকে না খুব সুন্দর লাগে শাড়িতে, কিন্তু ওই দিন জানো খুব রাগ হচ্ছিল, তাই শাড়িগুলো পুড়িয়ে দিয়েছি। রাগ করো না মেহু, আমি না থাকলে তোমার কি হবে? অন্য কাউকে বিয়ে করে নিও তুমি, কিন্তু আমি কিভাবে থাকবো? তোমাকে ছাড়া থাকতে পারবো? আমার আমার মেহু অন্য কারো হবে তা কি করে সহ্য করব আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না তোমার সাথে। আমি যে মরেও শান্তি পাবো না। শেষ পাতা। ভালোবাসি মেহুপরি, খুব বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমার অন্তর্মহলে তুমি, শুধুই তুমি। একবার আমাকে বলবে তুমিও আমাকে ভালোবাসো? খুব শুনতে ইচ্ছে হচ্ছে। আজ কোনো বাধা মানছে না মিহু, চিৎকার করে কাঁদছে আবার। দৌড়ে চলে গেল তুর্যের কবরটার দিকে। আমাকে ছেড়ে কেন চলে গেলেন? আপনি অনেক স্বার্থপর। আমি তো ভালো নেই আপনাকে ছাড়া। আমি ভালো নেই, ভালোবাসি আপনাকে তুর্য। আমি অনেক বেশি ভালোবাসি আপনাকে। বানু